দারুণ এক এক্সাইটিং ম্যাচে কেপ ভার্দেকে 3-2 গোল হারিয়ে রাউন্ড 16 কনফার্ম করলো আর্জেন্টিনা। এরকম একটা এক্সাইটিং থ্রিলিং ম্যাচ জেতার পরে আর্জেন্টিনা ফ্যানদের অনেক খুশি হওয়ার কথা, কিন্তু এই ম্যাচটার পর থেকে আর্জেন্টিনা ফ্যানরা এবং আমার মতো অনেক খিটখিটে সব মন মেজাজ নিয়ে আছে। কারণ হচ্ছে যে তারা টিমের এই পারফরমেন্সে সন্তুষ্ট না। কেপ ভার্দের সাথে এরকম কষ্ট মষ্ট করে জিতা, মানে প্লেয়ার মানে খুশি হওয়ার বদলে মন মেজাজ আরো খারাপ করে দিছে। আহ, এই কেপ ভার্দের সাথে 2 গোল হজম করা নিয়ে অবশ্যই ডিফেন্ডারদের দিকে দোষ দেওয়া যায়, স্পেশালি ডিফেন্সের রাইট সাইড রাইট ব্যাকদের নিয়ে, যে রাইট ব্যাকদের নিয়ে অনেকবার বলছি। বাট তারপরও সবচাইতে বেশি ফ্যানদের সবচাইতে বেশি রাগটা কিন্তু যেতেছে অ্যাটাকারদের প্রতি, স্পেশালি লাউতারো মার্টিনেজ এবং আলমাদার প্রতি। এখানে কিছু কথা বলা দরকার যে লাউতারো আলমাদা অবশ্যই ভালো করে নাই। লাউতারো একটা পেনাল্টি দিয়ে গোল দেওয়া বাদ আর কিছুই করে নাই। আলমাদার কোনো গোলও নাই, অ্যাসিস্টও নাই, তেমন কোনো অ্যাটেম্পটও নাই। বাট কথা হইতেছে যে এই দুইজন অ্যাকচুয়ালি সেভাবে কি চান্স পাইছে কিনা গোলের। একটা স্টেট যদি দেখি যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট কারা করছে, সোফা স্কোরের মতো বিগ চান্স ক্রিয়েটের লিস্টে 1 নম্বরে আছে ইংল্যান্ড, 2-এ আছে ফ্রান্স। সেই লিস্টের 16 নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাট বিগ চান্স ক্রিয়েশনের 16 নম্বরে থাকা সত্ত্বেও আর্জেন্টিনা কিন্তু গোল স্কোরিং এ আছে 2 নম্বরে। অল ক্রেডিট গোজ টু লিওনেল মেসি। এই 39 বছরের মেসি, যে কিনা সেকেন্ড স্ট্রাইকার কাম অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলে, সেই অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলা মেসি কিন্তু 7 গোল করে 2026 বিশ্বকাপে হাইয়েস্ট গোলস করার। এবং এটি কি মেসির কারণেই এত বেশি চান্স ক্রিয়েট না করার পরেও আর্জেন্টিনা কিন্তু গোল স্কোরের লিস্টে 2 নম্বরে আছে। তাহলে দেখতে হবে যে মিডফিল্ড থেকে আসলে কি সেভাবে চান্স ক্রিয়েট হচ্ছে কিনা, যেই কারণে লাউতারো আলমাদা সেভাবে গোলের সুযোগ হয়তো বা পাচ্ছে না, কিংবা মেসিকে সে জোন 14 থেকে রান মেক করে গোলের দায়িত্বটা নিতে হচ্ছে। আনফর্চুনেটলি আর্জেন্টিনার টিমের স্ট্যাট যদি দেখি, সেখানেও দেখবো যে বিগ চান্স ক্রিয়েশন এবং কি পাসে মেসি কিন্তু সবার উপরে আছে। মেসির সাথে বাকিদের ডিফারেন্স কিন্তু অনেক বেশি। এবং 2022-এর সাথে আর্জেন্টিনার মিডফিল্ডের যে সেট আপটা, এনজো, ম্যাকালিস্টার এবং ডিপল, এই 3 জনের 22-এর সাথে 26-এ যদি পারফরমেন্সের কম্পারিজন করি, তাহলে দেখবো যে বিগ চান্স ক্রিয়েশন, কি পাস কিংবা ডুয়েলস উইন, প্রত্যেকটাতেই কিন্তু এই 3 জন 22-এর থেকে বিলো 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 স্ট্যান্ডার্ডে পারফর্ম করতেছে। তাদের স্ট্যাটটা কিন্তু 22-এর মতো ভালো না, 26-এ একটু বাজে হয়ে গেছে। এটা আসলে কেন হয়েছে? কারণ হচ্ছে আর্দেস কালোনি 26-এর যে 2022-এর যে মিডফিল্ড সেট ছিল, সেই মিডফিল্ড সেট এই বিশ্বকাপে কন্টিনিউ করতেছে। বাট এই মিডফিল্ড সেট কিন্তু ঠিক আগের ফর্মে নাই, আগের রিদমে নাই, তাদের পারফরমেন্স কিন্তু ড্রপ করছে। যেই কারণে মিডফিল্ড থেকে যে ক্রিয়েটিভিটি আমরা দেখি, সেই ক্রিয়েটিভিটি কিন্তু আমরা দেখতেছি না। ডিপল এখন আর ইউরোপে খেলা না, সে খেলতেছে মিয়ামিতে। সে মিয়ামিতে যাই করুক, সেটা কিন্তু টপ ক্লাস স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না। ম্যাকালিস্টার, এনজো, এরা 2 জন এখন টপ লেভেল ফুটবলেই খেলতেছে। 22-এর তুলনায় তারা এখন বিগার ক্লাবে খেলে। বাট 22-এ তারা ক্লাব লেভেল যে ফর্মে ছিল, 26-এ কি তারা ক্লাব লেভেলে সেই ফর্মে আছে? এনজো ফার্নান্দেজের বেলায় বলা যায় যে 22-এ সে বেনফিকাতে যে ফর্মে ছিল, চেলসিতে এসে কাইন্ড অফ সিমিলার ফর্মে আছে, কিন্তু তার যেহেতু রোল চেঞ্জ হয়েছে, সেই কারণে তার স্ট্যাটে কিছুটা ডিফারেন্স আছে। চেলসিতে সে গোল অ্যাসিস্টে আগের তুলনায় অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে। আর ম্যাকালিস্টার সে 22-এ ছিল কিন্তু প্রিমিয়ার লিগের মিড টেবিল ক্লাব ব্রাইটনে। এখন কিন্তু সে খেলে প্রিমিয়ার লিগের টপ ক্লাস টিম লিভারপুলে। বাট 22-23 সিজনে ব্রাইটনের হয়ে ম্যাকালিস্টারের যে ফর্ম ছিল, সেটা কিন্তু 25-26 সিজনে লিভারপুলের হয়ে ছিল না। ব্রাইটনে ম্যাকালিস্টার হোল্ডিং মিডে খেলতো, হোল্ডিং মিডের বক্স টু বক্স রোলে খেলতো, অ্যাটাকে বেশি কন্ট্রিবিউট করতো। 25-26-এ আছে লিভারপুলেও কিন্তু সেম, সে হোল্ডিং মিডে গ্রাভেনবার্চের পাশে বক্স টু বক্স রোলে খেলে, অ্যাটাকে বেশি কন্ট্রিবিউট করে। বাট এই 26-এ এসে আর্জেন্টিনা এসে কি করতেছে? 26-এ এসে আর্জেন্টিনা এসে ডিফেন্সিভ মিডফিল্ডার কাম ডিপ্লেইং প্লেমেকার হিসেবে খেলতেছে। বাট 2022-এ কিন্তু এই রোলটা ছিল এনজো ফার্নান্দেজের, যে এনজো ফার্নান্দেজ কিনা তার সেই সময় তার ক্লাব বেনফিকাতেও সেম রোলে খেলতো। এখন জিনিসটা এরকম হয়েছে যে এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার দুজনে কেউই তাদের ক্লাবে ডিপ লাইং প্লে মেকার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে না। যেই কারণে ম্যাকালিস্টারকে কিন্তু এইবার এই 2026 ক্যাম্পেইনে তার আউট অফ পজিশনে খেলতে হইতেছে, ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে। যেই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে কিন্তু ম্যাকালিস্টারের সেরাটা আসতেছে না।
এবং ম্যাকালিস্টার এতদিন আর্জেন্টিনায় খেলছে, সে মূলত লেফট সাইডেড অ্যাটাকিং মিডফিল্ডার কাম বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে খেলতো এবং বক্সে লেট রান মেক করতো। তার অফেন্স সে প্লে মেকিং কম ইনভলভ হইতো, বাট সে কিন্তু অফেন্সিভলি ইনভলভ থাকতো বেশি এবং শ্যাডো স্ট্রাইকার হিসেবে প্রায় দেখা যেত গোলের অ্যাটাম্প নিচ্ছে। এবং এই বিশ্বকাপে সে তাকে দুইবার এই রোলে দেখা গেছে, সেটা হচ্ছে অস্ট্রিয়ার সাথে যখন পারাদেস সাব হয়ে নামে তখন ম্যাকালিস্টার ডিএম পজিশন ছেড়ে কিছুটা অ্যাডভান্স রোল পায়। সেম এই কেপ বার্থডে ম্যাচেও ঘটছে, পারাদেস নামার পরে ম্যাকালিস্টার কিন্তু অ্যাডভান্স পজিশন ছিল। দুই ম্যাচেই কিন্তু বক্সে সে লেট রান মেক করে গোলের সুযোগ পাইছিল এবং গোলের কাছাকাছি ছিল। তার মানে হচ্ছে যে ম্যাকালিস্টারকে স্কালোনি যে এই বিশ্বকাপে ডিপ লাইন প্লেমেকার হিসেবে খেলাইতেছে সেটা কিন্তু ক্লিক করতেছে না, বরং ম্যাকালিস্টার তার আগের বক্স টু বক্স রোলে কিংবা কিছুটা অ্যাডভান্স রোলে কিন্তু ভালো খেলে। একই কথা এনজো ফার্নান্দেজের বেলাও বলা যায়। এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনা হয়ে 2022 বিশ্বকাপ কিংবা 2024 কোপায় ডিপ লাইন প্লেমেকার হিসেবে যে ইম্প্যাক্টটা রাখছে সেটা কিন্তু এই 26-এ এসে বক্স টু বক্স রোল কিংবা অ্যাডভান্স রোলে কিন্তু সেভাবে ইম্প্যাক্ট রাখতে পারতেছে না। চেলসিতে সে এই অ্যাডভান্সড পজিশনে খেলে বেশি গোল অ্যাসিস্ট করে, কারণ চেলসির প্লেইং স্টাইল এবং আর্জেন্টিনার প্লেইং স্টাইল কিন্তু ডিফারেন্ট। চেলসি একটু ফাস্ট ফুটবল খেলে এবং যেই কারণে এনজো ফার্নান্দেজ বক্সে একটু তাড়াতাড়ি গিয়ে সেখানে বক্সের আশেপাশে থেকে গোল অ্যাসিস্টের সুযোগ বেশি পায়। বাট আর্জেন্টিনা খেলতেছে কি, আর্জেন্টিনার যে রুট সেই ট্যাঙ্গো ফুটবলের একটা মডিফাইড ভার্সন কিন্তু স্কালোনি এই আর্জেন্টিনাকে খেলাচ্ছে। সেই খেলাটা হচ্ছে মিডফিল্ড বেস, যে মিডফিল্ডাররা শর্ট পাসিং এর মাধ্যমে বিল্ড আপ করবে এবং চেলসি বলি কিংবা অন্যান্য ইউরোপিয়ান টিম বলি এর তুলনায় কিছুটা স্লোলি তারা অ্যাটাকিং থার্ডে যাবে। এই কিছুটা স্লো বিল্ড আপ কিংবা স্লো ধীরগতির অ্যাটাকিং এর কারণে কিন্তু চেলসিতে এনজো ফার্নান্দেজ যেরকম গোল অ্যাসিস্ট করার সুযোগ পায় সেটা কিন্তু আর্জেন্টিনাতে পাচ্ছে না। বাট আর্জেন্টিনা কিন্তু সেম স্টাইলে খেলে 2022 বিশ্বকাপ জিতছে। তাহলে এইবার কেন সেটা ক্লিক করতেছে না? কারণ হচ্ছে অ্যাঙ্গো ফুটবলের রুট যেটা হইতেছে যে তারা স্লো পাসিং এর মাধ্যমে শুরু করবে ঠিক আছে, বাট বল নিজেদের পায়ে হোল্ড করে অপোনেন্টকে প্রেসিং করতে ইনভাইট করে তারা তাদের অন্য টিমমেটদেরকে ফ্রি করে দিবে। এখন অন্য টিমমেটদের যে ফ্রি করে দিবে এইটার জন্য তাদের কিন্তু মিডফিল্ডে ডুয়েল জিততে হবে এবং বেশি বেশি লাইন ব্রেকিং পাস দিতে হবে, স্পেশালি অপোনেন্টের হাফে গিয়ে। এই কাজটা কিন্তু এনজো বলি, ম্যাকালিস্টার বলি, ডিপল বলি, তারা ঠিকভাবে এই বিশ্বকাপে এক্সিকিউট করতে পারতেছে না। তারা মিডফিল্ডে সেভাবে ডুয়েল জিততেছে না। অপোনেন্ট যদি তাদেরকে প্রেসারে ক্রাউডেড করে ফেলে কিংবা একটা ভালো জোনাল ব্লক ক্রিয়েট করে, সেটা কিন্তু তারা তাদের অফ দ্য বল মুভমেন্ট কিংবা তাদের ডুয়েল জেতার মাধ্যমে কিংবা লাইন ব্রেকিং পাসের মাধ্যমে সেভাবে কিন্তু ব্রেক করতে পারতেছে না। যেই কারণে আমি বলি কি পার ম্যাচ কি পাস কিংবা বিগ চান্স ক্রিয়েশনে এই মিডফিল্ড ইউনিট কিন্তু সেভাবে কন্ট্রিবিউট করতে পারতেছে না। ঘুরে ফিরে সেই মেসিকে কিন্তু চান্স ক্রিয়েট করতে হচ্ছে, যেই মেসি কিনা আর্জেন্টিনার লিডিং গোল স্কোরার, এই ওয়ার্ল্ড কাপেরও লিডিং গোল স্কোরার। সো এখানে অ্যাকচুয়ালি এখন সলিউশনটা কি হইতে পারে? আমি ফরওয়ার্ড লাইনের কথা বাদ দিলাম, আমি ডিফেন্স লাইনের নিয়েও কোনো আলাপে যাচ্ছি না, আমি জাস্ট মিডফিল্ডে ফোকাস থাকতে চাচ্ছি। মিডফিল্ডে যেটা হইতেছে আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন একটা কনসার্নিং। এখানে আসলে এনজো ফার্নান্দেজকে কি ব্যাক করাবে কিনা, নাকি বেঞ্চ থেকে পারাদেস কিংবা প্যালাসিওসকে স্টার্ট করাবে? এনজো ফার্নান্দেজকে স্কালোনি আরো একবার আসলে এই ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিপ লাইন প্লেমেকার হিসেবে ট্রাই করা উচিত, কারণ বক্স টু বক্স মিডফিল্ডার হলে চেলসিতে এনজো ফার্নান্দেজ যে সার্ভিসটা দেয় সেটা কিন্তু এই আর্জেন্টিনা যেতে পারতেছে না। এনজো ফার্নান্দেজকে যদি ডিপ লাইন প্লেমেকার হিসেবে খেলানো না হয় সেক্ষেত্রে পারাদেসের দিকে ঝুঁকতে হবে। তবে পারাদেসের একটা রিস্ক যেটা হইতেছে, সে কিন্তু খুব বেশি ফাউল করে বসে এবং কার্ড খেয়ে বসে। তাকে স্কালোনি সাব হিসেবে নামায় এই কারণে যে সে যাতে ফাউল করে কার্ড খেলেও দল যাতে বিপদে না পড়ে। এবং সেকেন্ড হাফে নামানোর একটা অ্যাডভান্টেজ হলো আর্জেন্টিনা যদি কোনো কারণে খেলা টাই ব্রেকারে যায়, ইন দ্যাট কেস পারাদেস কিন্তু একজন ভালো স্পট কিকার হিসেবে টাই ব্রেকার কিন্তু ভালো কাজ, একজন ভালো অপশন। সেই হিসেবে পারাদেসকে কিন্তু স্কালোনি সাব হিসেবে ইউজ করে। বাট এখন সিচুয়েশন যেহেতু একটু ডিফারেন্ট এবং আর্জেন্টিনা যেহেতু এই ডিপ লাইন প্লে মেকার রোলে যে খেলতেছে ম্যাকালিস্টার, সে সেভাবে সার্ভিস দিতে পারতেছে না। তো এইখানে একটা ভালো ডিপ লাইন প্লে মেকার অপশন লাগবে, সেই হিসেবে পারাদেসকে স্টার্ট করানোর একটা রিস্ক স্কালোনি নিতেই পারে। এবং পারাদেসকে স্টার্ট করানোর রিস্ক যদি না নেয়, এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বায়ার লেভারকুসেনের এজিকুয়েল প্যালাসিওস, যেখানে গত সিজনের একটা ম্যাক্সিমাম টাইম ইনজুরিতে থাকলেও সিজনের লাস্ট দিকে কিন্তু সে লেভারকুসেনের ডিপ লাইন প্লে মেকার হিসেবেই খেলছে, মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স দিচ্ছে। এবং বক্স টু বক্স মিডফিল্ডার রোলে এনজো, ম্যাক কিংবা ডিপল, এই তিনজনের মধ্যে একজনের অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া খুবই মাস্ট।
কারণ হচ্ছে তিনজন এই বক্স টু বক্স যারা রোলে খেলতেছে তারাই মূলত অ্যাডভান্স রোলে গিয়ে অ্যাটাকিং এ হেল্প করতেছে, এবং অ্যাটাকিং এ হেল্প করতে গিয়ে তাদের যে চান্স ক্রিয়েশনে কন্ট্রিবিউট করার কথা সেই চান্স ক্রিয়েশনে কন্ট্রিবিউট কিন্তু তারা করতেছে না। এইখানে আর্জেন্টিনার বেঞ্চে বসে আছে স্ট্রাসবার্গের ভ্যালেন্টিন বার্কো, যে কিনা এই সিজনের ব্রেকআউট স্টার বলা যায়, এবং সে যদিও বা লিগ ওয়ানে খেলে, যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ হাই কোয়ালিটির লিগ না, বাট তারপরও সেই একই বক্স টু বক্স রোলে খেলে বার্কোর ক্রিয়েটিভিটি কিন্তু এনজো বলি ম্যাক বলি দুজনের থেকে কিন্তু এই সিজনে বেশি ছিল। বার্কো এদের থেকে বেশি বিগ চান্স ক্রিয়েট করছে, এদের থেকে বেশি কি পাস দিচ্ছে। তার থেকেও ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে বার্কো কিন্তু এনজো বলি ম্যাক বলি দুজনের থেকে বেশি ফাস্ট, এবং তার ওয়ার্ক রেট কিন্তু ভালো। যে এবং একটা মিডফিল্ডার যদি মিডফিল্ড থেকে বেশি রিস্কি পাস দিতে যায়, বেশি ডুয়েল জিততে যায়, ইন দ্যাট কেস কিন্তু বল লুজ করার একটা সম্ভাবনা থাকে। ওই বল যখন লুজ করে তখন কিন্তু ইমিডিয়েট কাউন্টার প্রেস শুরু করতে হয় এবং ভালো ট্র্যাক ব্যাক করতে হয়। এই বার্কো যেহেতু সে অনেক ফাস্ট বাকিদের তুলনায়, তার কিন্তু সে বল লুজ করার পরে তার কাউন্টার প্রেসিং কিংবা ট্র্যাক ব্যাক এনজো বলি ম্যাক বলি এদের থেকে কিন্তু বেটার হয়। যে কারণে এই বার্কোকে কিন্তু আমি সবসময় বলি সে হচ্ছে গিয়ে রদ্রিগো ডি পলের শর্ট ভার্সন। সো আর্জেন্টিনা মিডফিল্ডে কি চেঞ্জ লাগতেছে? ডিপ লাইন প্লে মেকারের চেঞ্জ আনা, ম্যাকালিস্টারকে যদি খেলাইতে হয় তাহলে অ্যাডভান্স রোলে খেলা আগানোর আগের মতো, এনজো ফার্নান্দেজকে ডিপ লাইন প্লে মেকার রোলে ফেরত আনা কিংবা পারাদিস অথবা প্যালাসিওসকে স্টার্ট করো, এবং অবশ্যই মিডফিল্ডরাও যে কোনো একজনকে ড্রপ করে ভ্যালেন্টিন বার্কোকে স্টার্ট করা। অনেকে লো সেলসোর নাম বলতে পারে, হ্যাঁ আমি এটাও বলি যে লো সেলসোকেও টিমে একটা সময় নিয়ে মানে হয় স্টার্ট করা অথবা তাকে সাব হিসেবে খেলা, কারণ লো সেলসোর যে ক্রিয়েটিভিটি সেটা এবং মেসির সাথে তার যে লিঙ্কটা এটা কিন্তু এই টিমে মিসিং। আমরা যে লাউতারো আলমাদা কিংবা সাব হিসেবে নেমে আলভারেজ যে নামতেছে তাদেরকে দোষ দিচ্ছে তারা কেন গোল পাইতেছে না। একে থেকে এটাও সত্য যে মানে এরা অ্যাকচুয়ালি সেরকম চান্স কয়টা পাইছে, তাদের গোল স্কোরিং জন্য তারা তাদেরকে কিরকম বল সাপ্লাই দিয়েছে, খুব বেশি কিন্তু বল সাপ্লাই দেওয়া হয় নাই। সো মেইন সমস্যাটা কিন্তু মিডফিল্ড থেকে ভালো প্লে মেকিং হচ্ছে না, ভালো চান্স ক্রিয়েট হচ্ছে না। সো যেটা বলতেছি যে ডিফেন্সিভ ডিপ লাইন প্লে মেকার রোলে চেঞ্জ আনা, সেলসো এবং বার্কোকে ইনক্লুড করা, দরকার হলে পারাদেসকেও স্টার্ট করানো, এবং এই চেঞ্জগুলো এনে আর্জেন্টিনা মিডফিল্ডে যে ক্রিয়েটিভিটিটা মিসিং আছে সেই ক্রিয়েটিভিটিটা ব্যাক করানো। এই মিডফিল্ডের ক্রিয়েটিভিটি যদি ব্যাক না করানো হয় এবং ঘুরে ফিরে সেই 39 বছরের মেসির উপরে যদি ডিপেন্ডেন্ট থাকতে হয় গোলের জন্য এবং চান্স ক্রিয়েশনের জন্য, তাইলে কিন্তু এবার আর সম্ভব হচ্ছে না। যে যত বেশি হাইপ দেখ না কেন যে এক মেসি সবকিছু করে ফেলবে, কারণে একসাথে সব সমস্যা সমাধান করে ফেলবে, বাট এই পার্টিকুলারলি মিডের ক্রিয়েটিভিটি এবং ব্যালেন্সে যদি সলিউশন না হয় তাহলে কিন্তু হবে না। লিওনেল মেসি একা ক্যারি করতে গিয়ে যত অনেকবার ট্র্যাজেডির শিকার হয়েছে, সেরকম ট্র্যাজেডির শিকার হয়তো সে শেষ বয়সে আরো একবার হবে।